অন্তর্বর্তী সরকারের বৈধতা বিবেচনা করবে নির্বাচিত সরকার, বলছে বিএনপি। সংস্কার বিচার এগিয়ে নিয়ে ফেব্রুয়ারিতেই নির্বাচন দাবি। নিখোঁজ ব্যক্তিদের সন্ধানে সার্চ কমিশন করার পরামর্শ জাতিসংঘ গুম কমিটির। 1 মাসের মধ্যে আইন এবং কমিশন করবে সরকার। শেখ হাসিনা ও কামালকে হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ ট্রাইব্যুনালের। হাজির না হলে অনুপস্থিতিতেই হবে বিচার। ব্রিটিশ নয় বাংলাদেশি পরিচয়ে টিউলিপের দুর্নীতি প্রমাণ পেয়েছে দুদক। বসুন্ধরা চেয়ারম্যানের 2 ছেলের সম্পদ জব্দের চিঠি। দেশে হঠাৎ বাড়ছে করোনার সংক্রমণ, তবে এখনই আতঙ্কের কিছু দেখছে না বিশেষজ্ঞরা। স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেলে হামলা, আকাশ নিয়ন্ত্রণের দাবি আইডিএফে। ইসরায়েলে পাল্টা হামলা ইরানের। এবং শ্রীলঙ্কা বাংলাদেশ প্রথম টেস্ট কাল গোলে সকাল 10:30টায় শুরু খেলা। বৃষ্টির সংখ্যা আর স্পিন উইকেটে কঠিন লড়াইয়ের অপেক্ষা। আমন্ত্রণ সংবাদ রাতে, দেখছেন শিরোনামগুলো, সঙ্গে আছি আমি ডানা ইসলাম। এবারে বিস্তারিত। বিতর্কিত 3 জাতীয় সংসদ নির্বাচন আয়োজনে জড়িতদের ভূমিকা তদন্তে অবিলম্বে একটি কমিটি গঠনের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সোমবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় জাতীয় ঐকমত্য কমিশনের এক বৈঠকে সংক্রান্ত আলোচনা শেষে এই নির্দেশ দেন তিনি। প্রধান উপদেষ্টা প্রেস উইং এক বিবৃতিতে এ তথ্য জানায়। বৈঠকে উপস্থিত ছিলেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ, সদস্য ডক্টর বদিউল আলম মজুমদার, ডক্টর ইফতেখারুজ্জামান, সফররাজ হোসেন ও ডক্টর মোহাম্মদ আয়ুব মিয়া সহ অন্যান্যরা। বৈঠকে কমিশন সদস্যরা জুলাই সনদ তৈরির কাজের অগ্রগতি সম্পর্কে প্রধান উপদেষ্টাকে অবহিত করেন। বৈঠকে প্রধান উপদেষ্টা তার লন্ডন সফরের অভিজ্ঞতা বর্ণনা করে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিতের উপরে জোর দেন। অন্তর্বর্তী সরকারের বৈধতা পরবর্তী নির্বাচিত সরকার বিবেচনা করবে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। আর দলটির স্থায়ী কমিটির আরেক সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীর মতে সংস্কার ও বিচার কাজের অগ্রগতির জন্য ফেব্রুয়ারি পর্যন্ত সময় যথেষ্ট দীর্ঘ। দেশের মানুষ দ্রুততম সময়ে গণতন্ত্রে ফিরতে চায় বলেও দাবি তার। বিস্তারিত সাইফুল রিপনের প্রতিবেদনে। জাতীয় প্রেস ক্লাবে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও কল্যাণ রাষ্ট্রের ভাবনায় বাজেট শীর্ষকে আলোচনা সভার আয়োজন করে নাগরিক ঐক্য। তখন আপনি যা খুশি করতে পারেন। বক্তারা বলেন, লন্ডনের ডক্টর ইউনূস তারেক রহমান বৈঠকে যে বরফ গলতে শুরু করেছে তার ধারাবাহিকতায় গণতান্ত্রিক প্রক্রিয়ায় এগিয়ে যেতে হবে। 9-10 মাসে সংস্কার বলেন, বিচার বলেন, সনদ বলেন, কোনো ব্যাপারে কোনো অগ্রগতি হয়নি। এই গভর্নমেন্ট কিচ্ছু করতে পারেনি। পলিটিক্যালি অ্যাচিভমেন্ট নাথিং। আগামী 4 মাস 5 মাসের মধ্যে নতুন কিছু অ্যাচিভ করতে পারবেন? লেটস হোপ ফর দ্যাট। কিন্তু যদি না পারি, তবু আমরা যদ্দূর নিতে পারি সেইটা নিয়ে মিনিমাম থিং হচ্ছে একটা ফেয়ার ইলেকশন অ্যাকসেপ্টেবল টু অল, এইটা করতে হবে। অন্তর্বর্তী সরকারের বৈধতা পরবর্তী নির্বাচিত সরকার বিবেচনা করবে জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। দ্রুত নির্বাচন আয়োজনে সরকারকে ইসির সঙ্গে যোগাযোগ বাড়ানোর পরামর্শও দেন তিনি। কনস্টিটিউশনালি আপনাদের এই সরকারের রেটিফিকেশন লাগবে ইন দ্য নেক্সট পার্লামেন্ট, এটাও আপনারা মাথায় রাখবেন। এবং রেটিফিকেশন লাগলে এই লেজিটিমেসি কিভাবে দেয়া হবে, কোন জায়গায় দেয়া হবে, সেটাও আমরা বিবেচনা করব। আমরা যাতে ডেমোক্রেটিক ট্রান্সফরমেশনের দিকে যেতে পারি সেরকম কার্যক্রম আপনারা নেবেন। এর আগে সোমবার বেলা 11টার দিকে লন্ডন থেকে দেশে ফিরে বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হন বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বলেন, নির্বাচন কমিশন দিনক্ষণ ঘোষণা করলে দেশ নির্বাচনের দিকে এগিয়ে যাবে। সংস্কারের বিষয়টা ঐক্যমতের বিষয়, সুতরাং ঐক্যমত হইতে এটা যে 1-1.5 মাসের বেশি সময় লাগার কোনো কারণ নেই। আর বিচার তো চলমান প্রক্রিয়া আছে, এটা তো বিচার বিভাগ বিচার করবে, বিচার আওতায় আনার বিষয় আছে। বিচারের আওতায় যারা আসবে এর মধ্যে এখনও তো আরও দীর্ঘ 6-7 মাস সময় আছে সম্ভব। আর যারা তারপরেও আসবে না, তারপরে তো পরবর্তী সরকার আসলে তাদেরকে বিচারের আওতায় তো
আগামী সরকারকে অনেককে আনতে হতে পারে, তাই না? আর গুলশান কার্যালয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সাক্ষাৎ করেন ব্রিটিশ রাষ্ট্রদূত সারাহ কুক। পরে বৈঠকের আলোচনার বিষয়ে কথা বলেন দলের স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। আমরা যেমন উৎসব করি, নববর্ষের উৎসব করি, বাংলাদেশের মানুষের কাছে কিন্তু ভোটের দিনটি এরকম একটি উৎসবের দিন। কাজে তারা উন্মুখ হয়ে আছে কখন ভোট দেবে। এদিকে জাতীয় প্রেস ক্লাবে সংবাদপত্রের কালো দিবস নিয়ে আলোচনায় দলটির স্থায়ী কমিটির আরেক সদস্য ডাক্তার এজেডএম জাহিদ হোসেন বলেন, জনগণের প্রতি বর্তমান সরকারের কোনো দায়বদ্ধতা নেই। কিন্তু জনগণের প্রতি দায়বদ্ধতা বলতে যেটা বোঝা যায় সেটি তো তাদের নেই। তারা একটি নির্ধারিত কাজ অল্প সময়ের জন্য এসেছে। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। এক মাসের মধ্যে গুম সম্পর্কিত আইন প্রণয়ন ও স্থায়ী কমিশন করা হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। সকালে নিজ মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে কথা জানান তিনি। এর আগে জাতিসংঘ মানবাধিকার পরিষদের গুম বিষয়ক ওয়ার্কিং কমিটির প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেন তিনি। এ সময় এখনও নিখোঁজ ব্যক্তিদের সন্ধানে সার্চ কমিশন গঠনের পরামর্শ দেয় তারা। এক যুগ পর প্রথমবার বাংলাদেশ সফরের সুযোগ পেয়েছে সংস্থাটি। তৌফিক মাহমুদ মুন্নার রিপোর্ট। প্রথমবারের মতো বাংলাদেশ সফরে এসেছে জাতিসংঘ মানবাধিকার পরিষদের গুম বিষয়ক ওয়ার্কিং কমিটি। রোববার ঢাকায় পৌঁছায় 2 সদস্যের প্রতিনিধি দল। প্রায় এক যুগ ধরে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে গুমের ঘটনা তদন্তে বাংলাদেশে আসার চেষ্টা করছিল এই সংস্থাটি। সোমবার সকালে সচিবালয়ে আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুলের সাথে বৈঠক করে প্রতিনিধি দল। বৈঠক শেষে আইন উপদেষ্টা জানান, অন্তর্বর্তী সরকারের প্রতিশ্রুতি হচ্ছে গুমের তদন্ত বিচার করা। এজন্য আগামী 1 মাসের মধ্যে গুম বিষয়ক আইন করা হবে। গুম বিষয়ক আইন প্রণয়নের উদ্যোগ নিয়েছি, একদম ডেডিকেটেড পিস অফ লেজিসলেশন, সেটা তারা প্রশংসা করেছে। তবে আমি তাদেরকে এটাও বলেছি, আমরা গুম বিষয়ক যে আইন করব সেই আইনের অধীনেও আমরা একটা খুব শক্তিশালী কমিশন গঠন করার ইচ্ছা রাখি। আমাদের নারী শিশু নির্যাতন দমন আইনের অ্যামেন্ডমেন্ট হয়েছে, তারপর আমাদের সাইবার সুরক্ষা আইন হয়েছে। আমাদের আগামী আশা করি আগামী 1 মাসের মধ্যে গুম বিষয়ক আইনটা, সিআরপিসির যে অ্যামেন্ডমেন্টটা সেটা হয়ে যাবে। লিগাল এইডের যে অ্যামেন্ডমেন্টটা সেটা ইনশাআল্লাহ আগামী 2 সপ্তাহের মধ্যে হয়ে যাবে। তিনি জানান, বাংলাদেশে কিছু কার্যক্রমের প্রশংসা করেছে প্রতিনিধি দল। আইন প্রণয়ন ও গুম বিষয়ক কমিশন গঠনকে স্বাগত জানিয়েছেন তারা। আমাদের কিছু কার্যক্রমের প্রশংসা করেছে। যেমন আপনারা জানেন, আমরা এই দায়িত্ব গ্রহণ করার পরপরই আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবসের আগেই আমরা গুম বিষয়ক যে আন্তর্জাতিক কনভেনশন আছে সেই কনভেনশনের সদস্য রাষ্ট্র হয়েছি। এখনো নিখোঁজ ব্যক্তিদের সন্ধানে কমিশন অন সার্চ করার পরামর্শ দিয়েছে প্রতিনিধি দল। মানবাধিকার লঙ্ঘন প্রতিরোধ কার্যক্রমে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাসও মিলেছে। গেল 4 জুন প্রধান উপদেষ্টার কাছে জমা দেওয়া দ্বিতীয় অন্তর্বর্তী প্রতিবেদনে বিগত আওয়ামী লীগের 15 বছর শাসনামলে গুমের 1837টি অভিযোগ পাওয়ার কথা জানিয়েছে গুম কমিশন। এর মধ্যে 1417 জন জীবিত ফিরেছেন, আর এখনো নিখোঁজ রয়েছেন 345 জন। তৌফিক মাহমুদ মুন্না, দেশ টিভি, ঢাকা। আগামী 7 দিনের মধ্যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে হাজির হতে 2টি জাতীয় পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সোমবার ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে 3 সদস্যের বেঞ্চে আদেশ দেন। পরে চিফ প্রসিকিউটর জানান, নির্ধারিত সময় হাজির না হলে তাদের অনুপস্থিতিতে শুরু হবে বিচার কার্যক্রম। তাইফুর রহমান তুহিনের প্রতিবেদন, জানাচ্ছেন মোহাম্মদ সাকিব। জুলাই আগস্টের মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের বিষয়ে শুনানির দিন ছিল আজ। সেই হিসেবে সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয় সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে। বাকি 2 আসামি শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল পলাতক থাকায় তাদের হাজির করতে 2টি পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়ার নির্দেশ দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আদালতের এই আদেশটি 2টো বাংলাদেশের বহুল প্রচারিত পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়ার জন্য আদেশ দিয়েছেন এবং এই বিজ্ঞপ্তি অনুযায়ী তারা যাতে হাজির হন আগামী 24শে জুন তাদেরকে সেই বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে 24শে জুনের মধ্যে তারা যাতে এই আদালতে এসে হাজির হয়ে এই বিচার প্রক্রিয়া মোকাবেলা করেন। আসামিরা উপস্থিত না হলে আইন অনুযায়ী তাদের অনুপস্থিতিতে বিচার কাজ শুরু করা হবে বলেও জানান চিফ প্রসিকিউটর। সেটা আমাদের আইনে সুনির্দিষ্টভাবে বর্ণনা করা আছে। তারা যদি এই সময়ের মধ্যে উপস্থিত না হন তাহলে আদালত আইন অনুযায়ী পরবর্তী কার্যধারা গ্রহণ করবেন এবং তাদের অনুপস্থিতিতেই বিচার কার্য পরিচালিত হবে।
ট্রাইব্যুনালের প্রসিকিউশনের অভিযোগে বলা হয়েছে 16 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত সারা দেশে 1400 ছাত্র জনতাকে হত্যার দায় শেখ হাসিনার। তার নির্দেশ, উস্কানি ও প্ররোচনায় এসব হত্যাকাণ্ড সংঘটিত হয়। সেটার বিচার হতে হবে। মোহাম্মদ সাকিব, দেশ টিভি, ঢাকা। সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের সম্পদ জব্দের পর যুক্তরাজ্যে থাকা বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যানের 2 ছেলের সম্পদ জব্দের চিঠি দিয়েছে দুর্নীতি দমন কমিশন। এমন তথ্য জানিয়ে দুদক চেয়ারম্যান বলেন, যুক্তরাজ্য আদালতের অনুমতি মিললে পাচার হওয়ার সম্পদ দেশে ফেরানো সম্ভব। ব্রিটিশ এমপি হিসেবে নয়, বাংলাদেশি নাগরিকদের আড়ালে টিউলিপ সিদ্দিকের একাধিক দুর্নীতির প্রমাণ মিলেছে বলেও জানান তিনি। ফজলে আদিত্যের রিপোর্ট। পতিত আওয়ামী লীগ সরকারের ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের যুক্তরাজ্য সহ বিভিন্ন দেশে প্রায় 600 বাড়ি ও ফ্ল্যাটের সন্ধান পায় দুদক। এরই মধ্যে যুক্তরাজ্যে রয়েছে 343টি বাড়ি, যার বাজার মূল্য 1025 কোটি টাকা। এছাড়া ব্যাংক হিসেবে 35 কোটি টাকা পেয়েছে দুদক। ক্ষমতা পরিবর্তনের পর এসব সম্পদ জব্দে আদালতে আবেদন করে সংস্থাটি। সম্প্রতি যুক্তরাজ্যের ন্যাশনাল ক্রাইম এজেন্সি এসব সম্পদ জব্দ করে। সংবাদ সম্মেলনে দুদক চেয়ারম্যান বলেন, পাচার করা অর্থে যুক্তরাজ্যে সম্পদ গড়েছেন জাবেদের ভাই রনি এবং বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যানের 2 সন্তান। তাদের সম্পদ জব্দেও চিঠি দিয়েছে দুদক। ভূমিমন্ত্রী সাইফুজ্জামান জাবেদের অনুপার্জিত এবং পাচারকৃত অর্থে ক্রয় করা প্রচুর সম্পত্তি এবার এনসিএর সহায়তায় আমরা জব্দ করতে পেরেছি। ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিক ইস্যুতেও কথা বলেন তিনি। জানান, বাংলাদেশি পরিচয়ের আড়ালে মৎস্য খামার টেক্স ফাইলে অস্বাভাবিক সম্পদ সহ নানা দুর্নীতির প্রমাণ মিলেছে। তার দায় এড়াতে বারবার নিজের ব্রিটিশ নাগরিকত্ব ব্যবহার করেছেন টিউলিপ। রাজুকের প্লট কিংবা গুলশানের প্লট এটা ছাড়াও তার বিভিন্ন আমাদের হাতে এখন সম্প্রতি যেমন মৎস্য খামারের কথা চোখে পড়লো, এর মধ্যে আমরা তার একটা ইনকাম ট্যাক্স রিটার্ন ঘেটে দেখলাম হঠাৎ করে 1 বছর তার স্বর্ণের পরিমাণ 10 ভরি থেকে লাভ দিয়ে 30 ভরি হয়ে গেল। এদিকে যুক্তরাজ্যের বাংলাদেশের সাবেক হাই কমিশনার সাইদা মুনা তাসনিম ও তার স্বামীর বিরুদ্ধে 2000 কোটি টাকা পাচারের অভিযোগে অনুসন্ধান শুরু করেছে দুদক। ভুয়া প্রতিষ্ঠানের নামে বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান থেকে, প্রতিষ্ঠানগুলি হচ্ছে ইউসিবিএল, ব্যাংক এশিয়া, ইস্টার্ন ব্যাংক, সিটি ব্যাংক, ব্র্যাক ব্যাংক, এনবিএল, ট্রাস্ট ব্যাংক, সাউথ ইস্ট ব্যাংক, এবি ব্যাংক থেকে আনুমানিক 2000 কোটি টাকা আত্মসাৎপূর্বক বিদেশে পাচার করেন। আমরা এটা নিয়ে কাজ শুরু করেছি। আইনি প্রক্রিয়া ছাড়া সমঝোতার মাধ্যমে পাচার হওয়া অর্থ ফেরানোর কোনো সুযোগ নেই বলেও জানান দুদক চেয়ারম্যান। ফজলে আদিত্য, দেশ টিভি, ঢাকা। ইরান ইসরায়েল যুদ্ধ দেশের তৈরি পোশাক শিল্পের জন্য নতুন চ্যালেঞ্জ তৈরি করবে বলে শঙ্কা প্রকাশ করেছেন বিজিএমইএর নবনির্বাচিত সভাপতি মাহমুদ হাসান খান। নতুন এই সংকট সহ পোশাক শিল্পে চলমান সংকট নিরসনে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি। রাজধানীর উত্তরায় বিজিএমইএ ভবন অডিটোরিয়ামে নতুন কমিটির দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। সাদ আহমেদ রিপোর্ট। রাজধানীর উত্তরায় বিজিএমইএ ভবনে নুরুল কাদের অডিটোরিয়ামে জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে দায়িত্ব হস্তান্তর করা হয়েছে বিজিএমইএ নবনির্বাচিত পরিচালনা পর্ষদের কাছে। দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানে বিজিএমইএর নবনির্বাচিত পরিচালনা পর্ষদ সহ ব্যবসায়ী নেতারা উপস্থিত ছিলেন। উদ্বোধনী বক্তব্যে সাবেক প্রশাসক মোহাম্মদ আনোয়ার হোসেন দায়িত্বকালে নিজেদের অর্জন তুলে ধরেন। আমাদের মেয়াদকালে আমরা সবসময় চেষ্টা করেছি নিরপেক্ষভাবে এবং সবার স্বার্থ বিবেচনা করে কাজ করতে। আমাদের মেয়াদকালীন সময়ে আমরা 60 কোটি 84 লক্ষ টাকা আয়ের বিপরীতে ব্যয় করেছি আমরা 32 কোটি 52 লক্ষ টাকা, অর্থাৎ সারপ্লাস ছিল প্রায় 29 কোটি টাকা। আর নবনির্বাচিত সভাপতি মোহাম্মদ হাসান খান বলেন, ইরান ইসরায়েল যুদ্ধ দেশের তৈরি পোশাক শিল্পের জন্য নতুন চ্যালেঞ্জ তৈরি করবে। তিনি আরো বলেন, নতুন কমিটি কার্যকর এবং জবাবদিহিমূলক বিজিএমইএ গঠনের জন্য কাজ করবে। এই ইসরায়েল আর ইরানের যুদ্ধটা আমাদের জন্য একটা নতুন চ্যালেঞ্জ, কারণ হচ্ছে এরপরে যদি ফলে তেলের দাম বৃদ্ধি পেলে সেটা একটা রিকারিং এফেক্ট সবার উপর পড়বে এবং পোশাক শিল্প এর থেকে বাদ যাবে না। আমাদের দৃঢ় বিশ্বাস, আমাদের সমন্বিত প্রচেষ্টা, কঠোর পরিশ্রম এবং আপনাদের সকলের সহযোগিতায় আমরা সকল চ্যালেঞ্জ মোকাবেলা করে আমাদের পোশাক শিল্পকে বিশ্ব দরবারে আরও উঁচুতে নিয়ে যেতে পারব। শিল্পের স্বার্থে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান নবনির্বাচিত সভাপতি। আমাদের সকলের প্রিয় সাদ আহমেদ, দেশ টিভি, ঢাকা। চলতি মাসের প্রথম 15 দিনেই কোভিড-19 আক্রান্ত হয়েছেন 130 জন। এর মধ্যে মৃত্যু হয়েছে 4 জনের।
এমন আক্রান্ত বা মৃত্যুর ঘটনা ঘটেনি গেল কয়েক মাসে। এজন্য প্রতিবেশী ভারতে আক্রান্তের হার বৃদ্ধিকে বড় কারণ মনে করছেন বিশেষজ্ঞরা। কোভিড-19-এর অমিক্রন ধরনটি নতুন করে মিউটেশন করায় দ্রুত বাড়ছে সংক্রমণ, তবে তাতে আতঙ্কের কিছু নেই বলে জানান বিশেষজ্ঞরা। বিস্তারিত হাসান মাহমুদের রিপোর্টে। ফাঁকা কোভিড ডেডিকেটেড হাসপাতালে দিন দিন বাড়ছে রোগীর সংখ্যা। চলতি মাসের প্রথম 15 দিনে হাসপাতালে ভর্তি হয়েছে অন্তত 130 জন। এর মধ্যে 4 জনের মৃত্যু হয়েছে, যাদের 2 জনের বয়স 80 বছরের বেশি। গেল কয়েক মাসের পরিসংখ্যানে করোনা আক্রান্তের কোনো তথ্য না থাকলেও হঠাৎ করে বাড়ছে সংক্রমণ। এর পেছনে প্রতিবেশী দেশে করোনা পরিস্থিতির অবনতিকে দুষছেন বিশেষজ্ঞরা। এত ছোঁয়াচে দ্রুত ছড়ায়। আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে কিন্তু প্রচুর করোনা আক্রান্ত রোগী পাওয়া যাচ্ছে। আমি আজকে পর্যন্ত যতদূর খবর জানি মনে হয় 7,000 ছাড়াই গেছে। ওদের অনেক রাজ্যে হচ্ছে এবং বেশ কয়েকজন মারাও গেছে। যেহেতু পার্শ্ববর্তী দেশ, সুতরাং ওই দেশ থেকে আসতে আমাদের দেশে আসতে তো সময় লাগবে না। সুতরাং এটা তো একটা ছোঁয়াচে রোগ, ঝুঁকি তো রয়েই গেছে আর কি। মূলত আমাদের দেশে এটা রিসেন্টলি যে ছড়াইছে, এটা আমার ধারণা যে বাইরে থেকে আসছে, ইন্ডিয়া থেকে। কোভিড-19-এর ওমিক্রন ধরনটিতে নতুন করে মিউটেশন ঘটায় দ্রুত বাড়ছে সংক্রমণ। তবে তা এখনও জনস্বাস্থ্যের জন্য হুমকি নয় বলে মনে করছেন ভাইরোলজিস্টরা। জীবাণুগুলো এগুলি কিন্তু সাধারণভাবেই জনগণকে কিন্তু বা জনসাধারণকে আক্রমণ করে। তার সাথে সেই লিস্টে একটা নতুন বলা যেতে পারে জীবাণু যুক্ত হয়েছে কোভিড-19। সুতরাং এটা আমাদের সাথে হয়তো বা আরও অনেক বছর পর্যন্ত এইভাবে আমাদের একটা নির্দিষ্ট সময়ে তার চেহারা পরিবর্তন হবে, কোভিডের চেহারা পরিবর্তন হবে, কিছু লোককে সংক্রমণ করবে এবং কিছু দুর্বল যারা যাদের দুর্বলতা আছে তারা কিছু কিছু মৃত্যুবরণ করবে। এরকমই হয়তো বা আমাদের জীবনের সাথে হয়তো বা অঙ্গানুগণিকভাবে জড়িত হয়ে যাচ্ছে। এখনোই স্বাস্থ্যবিধি মেনে সংক্রমণ নিয়ন্ত্রণ করতে না পারলে পরিস্থিতি অবনতির আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। একেবারেই টিপিক্যালি সে ধরনের লক্ষণ নিয়ে আসছে না। কেউ হয়তো ডায়রিয়া নিয়ে আসছে, কেউ ডায়রিয়া ছাড়াও অন্য ভমিটিং, মাথা ব্যথা বা অত ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যে অনেক ক্ষেত্রে জ্বর খুব বেশি থাকে না, খুব বেশি অ্যালার্মিং কিছু না। এবং সেই ক্ষেত্রে তবে প্রতিরোধ এর জন্য যে ধরনের প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করা দরকার সেটা অবশ্যই করতে হবে। কোভিড-19 ও ডেঙ্গুর উপসর্গ প্রায় কাছাকাছি হওয়ায় কিছুটা জটিলতা তৈরি হচ্ছে। তাই জ্বর, কাশি বা গায়ে ব্যথা দেখা দিলে একই সঙ্গে 2টি পরীক্ষার পরামর্শ দিয়েছেন তারা। হাসান আল মাহমুদ, দেশ টিভি, ঢাকা। এবারে ঈদুল আজহায় সড়ক দুর্ঘটনার পরিমাণ বেড়েছে। এই যাত্রার 15 দিনে সড়ক, রেল ও নৌপথে 415টি দুর্ঘটনা ঘটেছে, যার 379টি সড়কে। এসব দুর্ঘটনায় মোট সড়কে 319 জন সহ মোট প্রাণহানি ঘটেছে 427 জনের, আর আহত হয় 1194 জন। যাত্রী কল্যাণ সমিতির এক প্রতিবেদনে এসব তথ্য উঠে আসে। নিয়াজ মোর্শেদের প্রতিবেদন, জানাচ্ছেন এনআই নাহিদ। ঈদ বা যে কোনো উৎসবে সড়ক মহাসড়কে বেড়ে যায় যানবাহনের চাপ, বাড়ে দুর্ঘটনা। ব্যতিক্রম হয়নি এবারের ঈদুল আজহাতেও। এবার ঈদযাত্রায় 15 দিনে সড়ক, রেল ও নৌপথে 415টি দুর্ঘটনা ঘটেছে, যার 379টি সড়কে। এসব দুর্ঘটনায় সড়কে 390 জন সহ মোট প্রাণহানি ঘটেছে 427 জনের, আর আহত হয় 1194 জন। যাত্রী কল্যাণ সমিতির এক গবেষণায় এ তথ্য উঠে এসেছে। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে সংগঠনটি জানায়, এবার বিগত ঈদুল আজহার তুলনায় সড়ক দুর্ঘটনা বেড়েছে 22.65%। 2024 সালের ঈদুল আজহায় 309টি সড়ক দুর্ঘটনায় 336 জন নিহত, 762 জন আহত হয়েছিল। বিগত ঈদুল আজহার সাথে তুলনা করলে সড়কে দুর্ঘটনা 22.65%, প্রাণহানি 16.07%, আহত 55.11% বেড়েছে। সড়কে দুর্ঘটনার শীর্ষে রয়েছে মোটরসাইকেল। দুর্ঘটনা বৃদ্ধির জন্য একসঙ্গে ছুটি হওয়া মহাসড়কে মোটরসাইকেল, অটোরিকশার অবাধ চলাচল সহ 9টি কারণ তুলে ধরে সংগঠনটি। সড়ক মহাসড়কে রোড সাইন ও রোড মার্কিং, সড়ক বাতি না থাকায় এবং হঠাৎ ফিডার রোড থেকে ছোট যানবাহন উঠে আসায় এইসব দুর্ঘটনা সংঘটিত হয়েছে। দুর্ঘটনা এড়াতে মহাসড়কে মোটরসাইকেল নিয়ন্ত্রণ, ব্যাটারি চালিত রিকশা আমদানি ও নিবন্ধন নিয়ন্ত্রণ সহ 12টি সুপারিশ তুলে ধরে যাত্রী কল্যাণ সমিতি। এনআই নাহিদ, দেশ টিভি, ঢাকা।
কুষ্টিয়া ও কক্সবাজারে আলাদা সড়ক দুর্ঘটনায় 4 জন নিহত হয়েছে। কুষ্টিয়ায় বাস ও ট্রাকের সংঘর্ষে রাশেদুল ইসলাম নামে ইসলামী বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী নিহত হয়। সোমবার সকাল 6:30টার দিকে এই দুর্ঘটনা ঘটে। সহপাঠীরা জানান, রাশেদ কুষ্টিয়া থেকে শ্যামলী পরিবহনের একটি বাসে ক্যাম্পাসে যাওয়ার পথে বৃত্তিপাড়া এলাকায় বাসটির সঙ্গে একটি ট্রাকের ধাক্কা লাগে। এতে নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে গিয়ে গুরুতর আহত হন তিনি। পরে কুষ্টিয়া সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এদিকে কক্সবাজার রামুতে যাত্রীবাহী বাস ও কাভার্ড ভ্যানের সংঘর্ষে বাবা ছেলে সহ 3 জন নিহত হয়েছে। সোমবার সকাল 9টার দিকে রামুর রশিদ নগর ইউনিয়নের জেটির ঘাটা রাস্তায় মাথা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এতে আহত হয় আরও 10 জন। পরে আহতদের বাস কেটে উদ্ধার করে হাসপাতালে নেয় পুলিশ। ড্রাইভারটা আসলে ড্রাইভিং অবস্থায় ঘুমিয়ে যায়। ঘুমিয়ে যাওয়ার ফলে প্রথমে একটা ইয়েতে আঘাত আনে, হ্যাঁ, গাছের মধ্যে। তারপর একটা ট্রাকের মধ্যে লাগে। ওই ট্রাকে লাগার পরে ওরা পুরো বাসটাই পড়ে যায় নিচে। ওইখান থেকে আর কি ঘটনার সূত্রপাত। 2 জনের আমরা নিয়ে আসছিলাম, এর মধ্যে একজন অলরেডি আল্লাহ ডাকে সাড়া দিয়ে ফেলছেন। আমাদের এখানে আসছিল, আসার পরে মানে ব্রড ডেথ হিসেবে আসেনি, আশঙ্কাজনক অবস্থায় আসছে, তারপরে মৃত্যু হয়েছে। ব্যাপারটা এরকম। নানা প্রতিকূলতা ও চ্যালেঞ্জের মধ্যেও 2024-2025 অর্থ বছরে দেশের অর্থনীতির লাইফলাইন খ্যাত চট্টগ্রাম বন্দর কন্টেইনার হ্যান্ডেলিংয়ে অভাবনীয় সাফল্য অর্জন করেছে। চলতি অর্থ বছরে 15 জুন পর্যন্ত বন্দরে কন্টেইনার হ্যান্ডেলিং করা হয়েছে 31,71,779 TEUs, যা বিগত অর্থ বছরে একই সময়ের তুলনায় 4.63% বেশি। এছাড়াও বন্দরের অটোমেশন, সার্ভিস সুবিধা, ই-গেট পাস চালু, কন্টেইনার অপারেটিং সিস্টেম আধুনিকায়ন সহ বিভিন্ন অবকাঠামো উন্নয়নও এই সাফল্যের উল্লেখযোগ্য অংশ। এছাড়া অব্যাহত থাকলে আগামী 30 জুন 2025 পর্যন্ত চট্টগ্রাম বন্দর কন্টেইনার হ্যান্ডেলিংয়ের এক নতুন মাইলফলক স্পর্শ করবে বলে আশাবাদী কর্তৃপক্ষ।